আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত ডোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো বলে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82 ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরের আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত ডোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা এখন যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমিখণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলেও ওই জমিখণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমিখণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে গোটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হবার, মানুষ পায়ে কুড়ুল পরে, কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত? 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর কোটি ডলার, লক্ষ, এরা এগুলো হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসার ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসা থেকেই গিয়েছিলেন
এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে, তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে একদম অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। ফলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অব্দি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন ধরে জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে, কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাদ মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের উপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের উপর করে, পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টার গুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম, আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে শহীদ মিনার চত্বর, মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন দেখা যাক, আমি খবর পাইনি যে কোন আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামে তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে
শঙ্কিত। তিনি বারবার তারেক রহমান ফোন করছেন, দেশে বিদেশ- আসছেন কার ইশারায়? আদৌ কি আসতে পারবেন? আজকে সোমবার 22 ডিসেম্বর আপনাদের সামনে কথা বলছি। মাঝখানে দুদিন 23 এবং 24, মানে একদিন পরে 24 তারিখ সন্ধেবেলা লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 25শে ডিসেম্বর দেশে এসে পৌঁছাবেন। সবকিছু মিলে চারিদিকে যে সাত রব যে আয়োজন চলছে, তাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারেক রহমান আসছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন করতে চাই, আদৌ কি তারেক রহমান আসতে পারবেন? কারণ নেপথ্যে পর্দার আড়ালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আজকে হঠাৎ করে তারেক রহমান দেশে আসছেন কেন? গত 1.5 বছরে আসবেন করে আসেননি, কিন্তু এখন কেন আসছেন? এমনকি কদিন আগে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে যখন মুমূর্ষু অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায়, ঠিক তখনও তারেক রহমান কি ঘোষণা দিয়েছিলেন? গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, তাহলে মাত্র অর্ধ মাসও পেরোয়নি, অর্ধ মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তারেক রহমান দেশে আসছেন? তার জন্য গাড়ি আমদানি করা হয়েছে, বুলেট প্রুফ, তার জন্য বাড়ি ঠিক করা হয়েছে, তাকে কোথায় কিভাবে সংবর্ধনা দেওয়া হবে সেগুলো ঠিক করা হয়েছে, তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন, তাকে 2000 পুলিশ নিরাপত্তা দিয়ে রাখবে। হঠাৎ করে 15 দিনের মতো এমন পরিস্থিতি কেন পাল্টে গেল, কিভাবে পাল্টে গেল, সেগুলো এই মুহূর্তে বলা যায় কঠিন আলোচনার বিষয় হয়ে পড়েছে। কয়েকদিন আগে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজারও একটি স্টোরি করবার প্রয়াস পেয়েছে এই বিষয়ে। তারা স্টোরিটির শিরোনাম করেছে যে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। এই স্টোরিটা আমরা একটু দেখি, কারণ এটি প্রিন্ট ভার্সনে এবং বাংলাদেশ থেকে এটি সহজে পাঠ করাও যায় না, যার কারণে অনেকেই স্টোরিটা বিস্তারিত জানেন না। তাদের জন্য আমরা স্টোরিটাতে তারা কি বলবার চেষ্টা করেছে আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। দিন কয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক যেভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকেই স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখ। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলেই 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। 2, ভারতকে বার্তা দেওয়া। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বরে ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন, মানে গত বুধবার। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভোট ময়দানে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই সুযোগে জমি দখলে তৎপর জামাতে ইসলামের মতো কট্টরপন্থী দল। লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবারও এক আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। কূটনীতিকরা মনে করছেন তারেকের বার্তা স্পষ্ট, দেশবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রা তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায় বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসেবে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক। ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র।
এই যখন অবস্থা, তখন বাস্তবতা কি বলছে? বাস্তবতা বিশেষ করে বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা মনে করছেন যে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে এমনটা নিশ্চিত হওয়া গেছে। এখানে আসলে বাংলাদেশে কি ভারত খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? অবশ্যই। ভারত বিএনপিকে কিন্তু শুরু থেকে সুযোগ দিয়েছিল। আপনাদের খেয়াল আছে, আমিও আমার কন্টেন্টে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ চলে গেছে, কিছু করার নেই, কারণ আওয়ামী লীগ ফিরে আসতে গুছিয়ে সময় লাগতে পারে। সেই জায়গা থেকে ভারত কিভাবে সুযোগ দিয়েছিল? আগস্ট মাসে 24-এর আওয়ামী লীগের পতন হলো, সেপ্টেম্বর মাসে 1 মাসের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এই দেখা করাটা, এই সাক্ষাৎটা, এই বৈঠকটা ছিল বিএনপিকে একটা স্পেস দেওয়া। কিন্তু এতদিন, গত 1.5 বছর যাবত বিএনপি এগুলো বোঝেনি বা আমলে নেয়নি এবং বিএনপি খানিকটা বলতে পারেন যে জামাতের ফাঁদে পা দিয়েছিল, পা দিয়ে ভারত বিরোধিতায় মত্ত ছিল। অবশেষে নানা বাধা প্রাপ্ত হয়ে, এই বাধাপ্রাপ্তর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে আমি বারবার একটি উদাহরণ দিই, ছাত্র সংসদ নির্বাচন বিএনপি ধরাশয়ী পরাজয় বরণ করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাতে। এরকম নানা পদে পদে যখন ঠেকছে, তখন তারপর থেকে আপনারা বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে ভারত বিরোধিতা কিন্তু এখন সেই অর্থে নেই, তারা কিন্তু সেই অর্থে ভারত বিরোধিতার চর্চা করছে না। কিংবা মুক্তিযুদ্ধের প্রশ্নেও তারা খুব সোচ্চার ইদানিং কালে, এটা খুব বেশি দিন চেষ্টা হয়নি, 15-20 দিনের মধ্যে চেষ্টা হয়ে গেছে। এই অবস্থা যখন, তখন পর্যবেক্ষক মহল মনে করছেন যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে বিএনপি পুঁজি করতে চাইছে। আরেকটি জিনিস যে ভারত গত 1.5 বছর যাবৎ দেখেছে যে আওয়ামী লীগ, সদ্য পতিত আওয়ামী লীগকে খুব সহসায় ক্ষমতায় ফেরানো বা রাজনীতিতে ফেরানো এখন অনেকটা কঠিন, কিন্তু বাংলাদেশকে তো হাতছাড়া করা যাবে না। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদে একটি রিপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শশী থারুরের নেতৃত্বাধীন যে স্থায়ী কমিটি, সেটিও একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে যে বাংলাদেশকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভারতের জন্য বড় ধরনের হুমকি না হয়। ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত আছে যে হাতছাড়া করা যাবে না বাংলাদেশকে। বাংলাদেশে যেন কোনো বিদেশি শক্তি এসে এখানে স্থায়ী আসন না গড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর, নেই এই মুহূর্তে, কিংবা দেশে দাঁড়াতে পারছে না, সেই আওয়ামী লীগকে নিয়ে ভারত যদি ফাইট করতে চায় সেটা ভারতের জন্য অনেক কঠিন হবে। বিএনপিকে নিয়ে ফাইট করাটা অনেকটা সহজ। সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র নীতির পরিবর্তন হয়ে থাকতে পারে, আমি বলবো না যে পরিবর্তন হয়ে গেছে, যে আপাতত অন্ততপক্ষে বিএনপি যদি ভারত বিরোধী কর্মকাণ্ড না করে, ভারতের সাথে চুক্তি বাতিল না করে, বাংলাদেশের মাটিকে যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার সুযোগ না দেয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা যদি না করে, এবং এই যে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হলে প্রয়োজনে যদি বিএনপিকে স্পেস দিতে হয় স্পেস দেবে, এবং এইগুলো নানা শর্তে। বিএনপিকে স্পেস দেওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগও আছে, এই শর্তের মধ্যে থেকে থাকতে পারে, আমি এইভাবে বলবো না যে আছে, যে শর্তের মধ্যে আছে যে তোমরা ক্ষমতায় আসবা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবা, থেকে আওয়ামী লীগও রাজনীতি করবে, সেই স্পেসটা তৈরি করতে হবে, সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকালকে এএনআই এর সাক্ষাৎকারে নির্বাসিত প্রধানমন্ত্রী, ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে ভারত বাংলাদেশের এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে না, সম্পর্কের উন্নতি হবে। কোন নির্বাচিত সরকার? তিনি কি বলেছেন যে আমরা ক্ষমতায় এলে পরিস্থিতি চেঞ্জ হবে? তিনি বলেছেন নির্বাচিত সরকার। তাই বলে সাম্প্রদায়িক বা জামাত সরকার এলে এটা পরিবর্তন হবে এটাও বলেননি কিন্তু। আর জামাতের কথা যদি বলি, জামাত কিন্তু নানাভাবে লবিস লাগিয়ে, অর্থ কড়ি খরচ করে নানাভাবে তারা প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি।
যখন তারা পেরে ওঠেনি তখন তারা দেখছে যে অবস্থা তো খারাপ। এই অবস্থা খারাপ থেকে এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মূল্যে যেতে হবে, এবং এই যাওয়া থেকে তারা যখন এখন স্বপ্ন ভঙ্গ হওয়ার জোগাড়, তখন বাংলাদেশে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে এবং নির্বাচনটা যাতে ভণ্ডুল হয়। এবং শুধু তাই নয়, আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান মাত্র মাঝখানে দুদিন, তৃতীয় দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন, কিন্তু আসতে পারবেন কিনা না আসা পর্যন্ত আমি বলবো না। যদি আসতে পারেন তাহলে তো ভালো, এবং এই মুহূর্তে আসা উচিত, আসা দরকার।